ये तेरे काम है मेरे काम पर कौन सा थोड़ा आराम कर लिया, अभी एक्टिंग चालू हो जाएगा। ওভার অ্যাক্টিং কে লিয়ে হাম 50 পয়সা কাটেঙ্গি। নাজমুল হোসেন শান্তর ঠিক এমন একটা উর্দুতে উক্তি দিয়েছেন আজ রিজওয়ান, মোহাম্মদ রিজওয়ানের সামনে। আসলে এটা টেস্ট ক্রিকেটের একটা সৌন্দর্য, টেস্ট ক্রিকেটের একটা আমেজ এবং আনন্দ। এই স্লেজিংটা আসলে এতদিন আমরা ঠিক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড কিংবা এই ধরনের বড় বড় দলগুলোর ক্ষেত্রে এরকমটা দেখতাম যে খুবই স্লেজিংয়ের স্টার্টিংটা করছিলেন সেই লিটন দাস রিজওয়ানকে নিয়ে। এই যে ঠিক মনস্তাত্ত্বিক একটা গেম, সাথে সাথে দেখা যাচ্ছে যে ধারাভাষ্যকাররা বলছেন মনস্তাত্ত্বিক একটা গেম খেলার চেষ্টা করছেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত। ঠিক তেমনই একটা খুব কথার লড়াই সেটা দেখলাম। ঠিক কথার লড়াইয়ের সঙ্গে মোহাম্মদ রেজওয়ান তাকে নিয়ে যে ধরনের লাস্ট ম্যাচ থেকে শুরু করে যত ধরনের টল হচ্ছিল তার খুব একটা ভালো জবাব দিয়ে পাকিস্তানকে একটা শক্ত অবস্থানে নিয়েছেন। আসলে ম্যাচের সিনারিওতে লক্ষ্য করে যাই যে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে জিততে হলে 437 রানের দরকার ছিল। যে কোনোভাবে যে কোনো উইকেটে চতুর্থ ইনিংসে এসে এই রান তাড়া করে জেতার রেকর্ড নাই আগে কারো, এবং সেটা এখানে জেতা আরও কঠিন। এবং বিশেষ করে পাকিস্তানের যে ফর্ম ছিল তারপরও যদি কিন্তু নিয়ে গতকাল ঠিক তাদের কোচরা এসে বলে গেছেন যে না আমরা হয়তো জিতবো কিংবা আমাদের সম্ভাবনা রয়েছে, ক্রিকেটে অনেক কিছুই সম্ভব। একটা সম্ভাবনা আজ ঠিক তেমনই দেখা দিয়েছিল যখন তাদের অধিনায়ক সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান একটা বড় পার্টনারশিপ করেছে। এবং সত্য কথা হলো যে তাদের এই পার্টনারশিপটাই তাদের এই সিরিজের সবথেকে বড় পার্টনারশিপ। এখন কথা হলো যে এই 438 এটা বড় পার্টনারশিপ হবে, হয়তো আরও বড় পার্টনারশিপ হবে, এমনকি রানটা খুব ক্লোজ চলে যাবে, কিন্তু এই 438 রানটা লক্ষ্য তাড়া করে যে পাকিস্তান জিতবে কিংবা একটা দল জিতে যাবে সেটা আসলেই খুব চ্যালেঞ্জিং। চতুর্থ দিনের শেষ দিকে ঠিক 80 ওভারের পরে যখন বাংলাদেশ নতুন বল নিয়েছে তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে গিয়েছে। অর্থাৎ যে যদি কিন্তু দিয়ে পাকিস্তান একটা স্বপ্ন দেখছিল যে তারা অসম্ভবকে সম্ভব করে একটা বিশাল ব্যবধানের জয় বিশ্ব রেকর্ড করবে, সেই জয়ের প্রথম ধাক্কা দিয়েছে নতুন বল আসার সঙ্গে যখন দেখা যায় যে তাইজুল একদিক থেকে ভালো বল করছে, নাহিদ রানা প্রচুর গতি দিচ্ছে, লাস্টে এসে তাসকিন আহমেদও তার ঠিক ভালো লাইন লেন্থ পেয়ে গেছে। এখানেই হচ্ছে ম্যাচের মোড়টা একটা নতুনভাবে মোড় নিয়েছে। হয়তো এখন 100-র বেশি রান দরকার, হাতে 3 উইকেট রয়েছে, রেজানের মতো একজন ব্যাটসম্যান রয়েছে, তারপরও কিন্তু এটাতে বাংলাদেশ এখন শক্তভাবে দাঁড়িয়ে আগামীকাল সকালবেলায় হয়তোবা ঠিক প্রথম সেশনের অর্ধেক খেলা শেষ হইতে বাংলাদেশ হয়তো জিতে যাবে। ঠিক এমনই একটা লক্ষ্য বা এমনই একটা চিন্তা নিয়ে বাংলাদেশ আজ গেছে। গতকাল ছিল স্বস্তির দিন বাংলাদেশের জন্য যে এই টেস্টটা নিশ্চিত জয়ের কাছে। আজ কিছুটা ভুগিয়েছে পাকিস্তান বাংলাদেশের বোলারদের। এতটা পরীক্ষা অন্য কখনো দিতে হয়নি, কিন্তু সে পরীক্ষা উত্তরে কীভাবে কামব্যাক করতে হয়, কীভাবে নতুন বলটা কাজে লাগাতে হয়, ফিল্ডিং সেট আপটা কীভাবে করতে হয়, এবং সবথেকে বড় কথা হলো দলের ভিতর যে একটা বন্ডিং হচ্ছে। লিটন দাস যখন বলছেন যে কাভারটাকে সরিয়ে দেন যেন 5টা রান বেশি না হয়, যখন শান্ত সেটাকে শুনছে, আবার যখন মুশফিকের কাছে এটা জানা হচ্ছে কি করব, বলাররা যখন তাদের অ্যাগ্রেসিভ ভাবটা একটু দেখাচ্ছে। আমরা সাধারণত জানতাম নাহিদ রানা সাধারণত নরম স্বভাবের বা একটু স্লো স্বভাবের, সেই নাহিদ রানাও আজ যে বোলিংয়ের পরে যে একটা মনস্তাত্ত্বিক যে গেম খেলা এবং রিজনের উপরে যে গেম খেলার একটা প্রেশার দেওয়া, সেটাও কিন্তু সে চেষ্টা করেছেন। এটা হলো টেস্ট ক্রিকেটের আনন্দটা যখনই আপনি আপনার লেভেলটাকে একটু উপরে নিয়ে যাবেন এবং ডমিনেট করবেন এবং প্রতিপক্ষকে নাগানি চোবানি খাওয়াবেন, তখন স্লেজিংও আসবে, পারফরমেন্স আসবে, আপনার মনের ভিতর আত্মবিশ্বাসও আসবে। বাংলাদেশ ঠিক সেই অবস্থায় আগামীকাল লক্ষ্যটা যদি কিন্তু ক্রিকেট বলি না কেন, নিশ্চয়ই বাংলাদেশ জয়ের একটা সম্ভাবনা দাঁড়ে রয়েছে। পাকিস্তানের জন্য খুবই কঠিন, এখনও খুবই কঠিন। একমাত্র হয়তো রেজওয়ান যদি আউট হয়ে যায় তখন খুব ইজিলি অল্প রানের ভিতরেই তারা আউট হয়ে যেতে পারে। তবুও যদি কিন্তু খেলা এই হিসাবেই আগামী দিনের সকালের অপেক্ষায়। আপনারা সবাই যুগান্তর স্পোর্টসের সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।